সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদেরকে যে আমি যে কোর্সটি পড়াচ্ছি সেই কোর্সটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। আমরা গত ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করেছি যে বাংলা সাহিত্যের উপন্যাসের কেমন উদ্ভব হল, এবং গত ক্লাসে যে আমরা সেই পর্যন্ত এসে থেমেছিলাম কালীপ্রসন্ন সিংহ পর্যন্ত। 1800 সালের পর থেকে যে গদ্য রচনাগুলো শুরু হলো, সেই গদ্য রচনাগুলোর পরবর্তী ধাপে এসে হ্যানা ক্যাথারিন মোলায়েন্সের ফুলমণি করুণার বিবরণ, তারপর 1858 সালে পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দোলাল, এবং 1862 সালে কালীপ্রসন্ন সিংহের প্রথম বেচার নকশা। এই গ্রন্থগুলো হচ্ছে বাংলা উপন্যাসের প্রাথমিক নমুনা। যদিও সাহিত্য তাত্ত্বিকদের মাঝে কেউ কেউ বলে থাকেন যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুর অর্থাৎ পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দোলাল, যে গ্রন্থটি আমি একটু পূর্বেই বললাম 1858 সালে প্রকাশ পেল। সেই গ্রন্থটি মূলত ছিল যে কলকাতার উঠতি ধনিক শ্রেণীর যে সন্তানরা, যারা সেই সময় কলকাতায় সেই সময়ে প্রতিষ্ঠিত স্কুল কলেজগুলোতে পড়ালেখা করত, তাদের যে জীবনাচার, সেই জীবনাচার সম্পর্কিত কিছু তথ্য। এবং পেরিচাঁদ মিত্র কলকাতা অঞ্চলের যে প্রচলিত ভাষা, সেই প্রচলিত ভাষাকে ব্যবহার করেই এই উপন্যাসটি রচনা করেছিলেন। যদিও সেখানে কাহিনী আছে, চরিত্র আছে, কিন্তু বাস্তবে সেটি সার্থক উপন্যাস হয়ে উঠতে পারেনি। একটি সমাজের চিত্রই বলা যায়। এবং পরবর্তীকালে কালীপ্রসন্ন সিংহ তিনি যে প্রথম বেচার নকশা গ্রন্থটি রচনা করলেন, যেটি প্রকাশ পেল 1862 সালে, সেই গ্রন্থটিও মূলত কলকাতায় উঠতি ধনিক শ্রেণীর জীবনযাপনের যে বর্ণনা, সেই বর্ণনাটি আমরা লক্ষ্য করি। সেটিও সার্থকভাবে উপন্যাস হয়ে উঠতে পারে। তাই আমরা যদি বলি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্রের, যে উপন্যাসটি নাম হলো দুর্গেশ নন্দিনী, আর প্রকাশ পেল 1865 সালে, তাহলে যে আমরা নির্দ্বিধায় যেটা বলতে পারি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865 সালে যে গ্রন্থটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বাংলা সাহিত্যে বাংলা উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কিংবা বঙ্কিমচন্দ্রের অবদান। আমরা প্রথমেই বলে নিয়েছি যে বঙ্কিম বাংলার প্রথম সার্থক উপন্যাসিক, এবং তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত হলো, এবং সেই যে উপন্যাসের মধ্য দিয়ে মূলত বাংলা সাহিত্য যে উপন্যাসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা শুরু হলো, সূচনা হলো। তার পরবর্তীকালে তোমরা দেখবে যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এবং তার আরও পরে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, সেই প্রমুখ বিখ্যাত উপন্যাসিকের জন্ম হয়েছে বাংলা সাহিত্যে। কিন্তু বঙ্কিম প্রথম উপন্যাসিক। তো বঙ্কিম যখন উপন্যাস তৈরি করতে শুরু করেছেন, তখন কিন্তু তাকে শূন্যের মাঝেই কাজটি করতে হয়েছে, কারণ তার পূর্বে বাংলা সাহিত্য উপন্যাসের আর কোনো নমুনা আমরা লক্ষ্য করি না। যে বাংলা সাহিত্য নিয়ে যারা গবেষণা করেছেন, যেমন সাহিত্য বিশ্লেষণ করেছেন, তাদের কেউ কেউ বলে থাকেন যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের উপন্যাসে কিছু নমুনা লক্ষ্য করা যায়, যেমন বিশেষ করে চণ্ডীমঙ্গল কাব্য, মুকুন্দরাম চক্রবর্তী, সেখানে কিছু উপন্যাসের বৈশিষ্ট্য আছে, কিছু চরিত্র তৈরি করা, কাহিনী বর্ণনা করা। যে গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে উপন্যাস হচ্ছে একটি বর্ণনাত্মক শিল্পকর্ম। সাহিত্যে দুটো আঙ্গিক হচ্ছে বর্ণনাত্মক, একটা হচ্ছে উপন্যাস, আর একটা হচ্ছে মহাকাব্য। এই যে বর্ণনাত্মক শিল্পকর্ম উপন্যাস, সেই সম্পর্কে যে আমরা গত ক্লাসে বিস্তারিত তোমাদের সামনে যে উপস্থাপন করেছি, যে কাকে আমরা উপন্যাস বলি, অর্থাৎ উপন্যাসের সংজ্ঞার্থ, উপন্যাসে কী কী থাকবে,
সেই বিষয়গুলো আমরা স্পষ্ট করেছি গত ক্লাসে। আজকে আমরা বিশেষভাবে কথা বলবো যে বাংলা উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান। যে বঙ্কিমচন্দ্র 14টি উপন্যাস লিখেছেন। তার প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী, দ্বিতীয় উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। তোমরা নিশ্চয়ই 2-1টি উপন্যাস বঙ্কিমচন্দ্রের পড়ে থাকতে পারো। বিশেষ করে কপালকুণ্ডলা বোধহয় পড়েছ, সম্ভবত পাঠ্য আছে তোমাদের। তো কপালকুণ্ডলা কিংবা দুর্গেশনন্দিনী কিংবা তার যে অন্য আরও 12টি উপন্যাস আছে, যে আমরা যদি এক কথায় বঙ্কিমচন্দ্র সম্পর্কে মূল্যায়ন করি, অর্থাৎ সাহিত্য তাত্ত্বিকেরা বলেন যে বঙ্কিমচন্দ্র হচ্ছে মূলত একজন রোমান্স ধর্মী লেখক। তোমরা যারা সাহিত্যের ছাত্র তারা এই রোমান্স শব্দটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। যে রোমান্স হচ্ছে ইতিহাস থেকে কিংবা লোকগাথা, লোক পরম্পরা থেকে কোনো কাহিনীকে সংগ্রহ করে, যে কাহিনীর সংগ্রহ করা হয়, যে কাহিনীর মাঝে প্রেম, যুদ্ধ, বিরহ, মিলন, অভিসার ইত্যাদি থাকে, এবং অতি কল্পনা কিংবা অতি প্রাকৃত কল্পনা যে কাহিনীর মাঝে থাকে, সেই বিষয়টি হচ্ছে রোমান্স। তোমরা সাহিত্যের ছাত্র হিসাবে রোমান্স এবং রোমান্টিকতা যে দুটো শব্দই পড়েছ। যে রোমান্টিকতা, রোমান্স বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। যে রোমান্টিকতা সম্পূর্ণ আধুনিক যুগের একটি বৈশিষ্ট্য, আর রোমান্স হচ্ছে মধ্যযুগীয় সাহিত্যের বৈশিষ্ট্য, অর্থাৎ অতি কল্পনা, যে কল্পনার সাথে বাস্তবের ততটা মিল খুঁজে পাওয়া যায় না, কিন্তু যে কাহিনীটা নেওয়া হয় ইতিহাস থেকে কিংবা লোক পরম্পরা থেকে। তোমরা মধ্যযুগের কিছু কাব্য পড়েছ, লাইনে মজনু, সিরি ফরহাদ, পদ্মাবতী, সেই কাব্যগুলোর নাম তোমরা শুনেছ। সেই সমস্ত কাহিনীগুলো মূলত হচ্ছে রোমান্স ধর্মী কাহিনী। তো বঙ্কিমচন্দ্র, যে আমরা পূর্বেই বলেছি যে বঙ্কিমচন্দ্র যখন উপন্যাস রচনা করছেন বাংলা সাহিত্যে, তখন কিন্তু তার সামনে কোনো নমুনা ছিল না। ফলে যে তিনি ইংরেজি সাহিত্যকে তার যে নমুনা সংগ্রহের যে মাধ্যম, সে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। বিশেষ করে যে ইংরেজি উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট, সেই ওয়াল্টার স্কটের যে উপন্যাস দ্বারা প্রভাবিত হয়ে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্য উপন্যাস রচনা করতে শুরু করেছেন। তো স্যার ওয়াল্টার স্কট মূলত ছিলেন রোমান্স ধর্মী লেখক। ফলে আমরা এই বঙ্কিমচন্দ্রের যে 14টি উপন্যাস, সেই যে উপন্যাসগুলোর মাঝে যে আমরা বিশেষভাবে লক্ষ্য করি যে তার 2টি উপন্যাস হচ্ছে সামাজিক ঘটনাকেন্দ্রিক উপন্যাস, কৃষ্ণকান্তের উইল আর বিষবৃক্ষ। তো কৃষ্ণকান্তের উইল আর বিষবৃক্ষকে বাদ দিলে বাকি যে উপন্যাসগুলো রয়েছে 12টি উপন্যাস, তার মাঝে একটি খুবই ক্ষুদ্র উপন্যাস, যেটিকে সাহিত্য তত্ত্ববিদেরা যে উপন্যাস হিসেবে স্বীকৃতি দান করতে চান না, সেটি হচ্ছে রাধারানী। তো সেই রাধারানীকে বাদ দিলেও আরও কিন্তু 11টি, অর্থাৎ বিষবৃক্ষ আর কৃষ্ণকান্তের উইল, সেই দুটিকে বাদ দিলে যে আরও 11টি 12টি যে উপন্যাস, সেই সবগুলো যে উপন্যাসে আমরা লক্ষ্য করছি যে রোমান্সের প্রবণতা খুব বেশি। বঙ্কিম কি করেছে? যে বঙ্কিম সম্পর্কে আরেকটা কথা বলে নেই, যে বঙ্কিমকে বলা হয় যে বঙ্কিম খুব নীতিবাদ, আর একদিকে বঙ্কিম খুব বড় মাপের শিল্পী, অর্থাৎ উপন্যাসের শিল্পী। তিনি যে উপন্যাস তৈরি করছেন, পাঠককে যে আকৃষ্ট করছেন, তার পাঠক মুগ্ধ হয়ে বারবার বইয়ের পাতা উল্টাচ্ছে, তারপরের কাহিনী কী হবে, তারপরের কাহিনী কী হবে, সেইটুকু জানার জন্য পাঠকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তো এই যে পাঠককে ধরে রাখার কৌশল, সেই কৌশলটা কিন্তু বঙ্কিমচন্দ্র ভালো করে রপ্ত করেছেন। তো যাকে যে আমরা কথা বলছিলাম যে বঙ্কিমের সাহিত্যের বৈশিষ্ট্য সম্পর্কে। তো বঙ্কিম যে উপন্যাসগুলো রচনা করলেন তার বেশিরভাগই হচ্ছে রোমান্স, আর 2টি হচ্ছে সমাজ নির্ভর উপন্যাস। এই রোমান্স তৈরি করতে গিয়ে বঙ্কিম কখনো ইতিহাসের আশ্রয় নিয়েছেন, কখনো বা তিনি কোনো লোকজ কোনো কাহিনীকে গ্রহণ করে তিনি সেই রোমান্স তৈরি করেছেন। আবার কখনো কখনো সমাজ থেকে কাহিনীও তিনি সংগ্রহ করেছেন। বিশেষ করে যা আমরা লক্ষ্য করি তার যে চন্দ্রশেখর উপন্যাস, সেই চন্দ্রশেখর উপন্যাস রোমান্স ধর্মী উপন্যাস, কিন্তু ঘটনাটা বাস্তবের সাথে কিছুটা সম্পর্কযুক্ত। তো মূলত
যে রোমাঞ্চধর্মী যে উপন্যাস বঙ্কিম তৈরি করলেন, সেখানে বঙ্কিম সম্পর্কে যে কথাটি বেশি করে প্রচলিত, যে বঙ্কিম মূলত হচ্ছেন নীতিবাদী। কেন নীতিবাদী বলা হয়? বঙ্কিম তার সমস্ত উপন্যাসে একটি নীতি, একটি আদর্শ তিনি পাঠকের সামনে যে উপস্থাপন করেন। যেমন কি তার যে সমাজ নির্ভর দুটি উপন্যাস কৃষ্ণকান্তের রুইল এবং বিষবৃক্ষ, সেখানেও যে আমরা লক্ষ্য করছি, যদি তোমরা পাঠ করে থাকো, যে আমি যা বলেনি তোমাদেরকে যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো তোমরা একটু পড়ে দেখবে, কারণ যে উপন্যাসগুলো না পড়লে যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা বুঝতে পারবে না। তো বঙ্কিমচন্দ্রের যে সমাজ নির্ভর দুটি উপন্যাস কৃষ্ণকান্তের রুইল আর বিষবৃক্ষ, সেখানেও কিন্তু যে আমরা কিছু কিছু কল্পনার রঙের মিশ্রণ লক্ষ্য করি। আর যে বাকি যে উপন্যাসগুলো যেগুলো রোমাঞ্চধর্মী, পূর্বেই বলেছি, আবারও বলছি, যে ইতিহাস থেকে কখনো কাহিনী নিয়েছেন, সেখানে তিনি কল্পনার রং মিশিয়েছেন, মিশিয়ে তিনি পাঠকের সামনে সেই কাহিনীকে তুলে ধরেছেন। আবার যে তিনি রোমাঞ্চধর্মী হন আর বাস্তবধর্মী হন, যে তার সম্পর্কে যে প্রচলিত কথা, যে তিনি একটি নীতিকে প্রচার করতে চান মানুষের সামনে। এই নীতিকে প্রচার করতে গিয়ে যে তার যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তার সাথে তার নীতিবাদী যে সত্তা, সেই সত্তার কিছুটা সংঘর্ষ হয়তো বা হয়ে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বঙ্কিমের যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তাটাই জয়ী হয়েছে। তো আমরা যখন বাংলা সাহিত্যের সাময়িক পত্রের ভূমিকা পড়ছিলাম, সেখানেও যে আমরা তোমাদেরকে বলেছি যে বঙ্কিম একটি বিখ্যাত, তিনি ব্রিটিশ সরকারের বড় চাকরি করতেন। তিনি একটি বিখ্যাত স্বার্থ পত্রিকা, যেটির নাম ছিল বঙ্গদর্শন, সেই পত্রিকার তিনি সম্পাদক ছিলেন, এবং তার এই পত্রিকাতেই এক নাগাড়ে তার যে উপন্যাসগুলো প্রকাশিত হয়েছে। তো যাকে যেই রোমান্স নিয়ে বঙ্কিম কাজ করেছেন, আবার তিনি সমাজ নির্ভর যে দুটি উপন্যাস লিখলেন, কৃষ্ণকান্তের রুইল আর বিষবৃক্ষ, সেইখানে তোমরা জানো যে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্রের কিছুটা পূর্ববর্তী সময়ে, তো সেই বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রবর্তন করলেন 1856 সালে ব্রিটিশ রাজ সরকারের সহায়তায়। সেই সময়কার যে সমাজ ব্যবস্থা, সেই সময়কার সমাজ ব্যবস্থা যে আমরা যে বিষয়টি খুব বেশি করে দেখি, যে প্রচুর বিধবা নারী সমাজে ছিলেন। তোমরা রবীন্দ্রনাথের হৈমন্তী গল্প পড়েছ, সেখানে দেখেছ যে সেই সময় মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দেওয়া হতো। আর সেই সময়ে যে বেশ কিছু ব্যাধি, বড় মাপের ব্যাধি ভারতবর্ষে জাগরিত হয়েছিল, যেমন কলেরা, বসন্ত, ম্যালেরিয়া, সেই সমস্ত রোগ। এবং মজার ব্যাপার হলো, এই বড় বড় ব্যাধিগুলোতে পুরুষরাই বেশিরভাগ মারা গেছে। তো পুরুষরা যদি বেশিরভাগ মারা যায়, তাহলে নারীরা বিধবা হয়েছে। এই যে বিধবার সংখ্যা সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। তো এই বিধবা সংকট সমাধান কল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ব্রিটিশ সরকারের সহায়তায় বিধবা বিবাহ প্রবর্তন আইন পাশ করলেন 1856 সালে। তো 1856 সালে পাশ করার পরে বঙ্কিমের যে প্রথম উপন্যাস, খেয়াল করো, 1865 সালে দুর্গেশনন্দিন, এবং তারপরে হচ্ছে কৃষ্ণকান্তের রুইল আর বিষবৃক্ষ। তো বঙ্কিম এই যে বিধবাদেরকে নিয়ে যে সংকটটা তৈরি হলো সমাজে, সেই সংকটটাকে তিনি পাঠকের সামনে খুব দরদ দিয়ে উপস্থাপন করলেন তার এই দুই উপন্যাস, যে কৃষ্ণকান্তের রুইলের রোহিণী চরিত্র আর বিষবৃক্ষের হচ্ছে পূর্ণ নন্দিনী। এই দুটি চরিত্রই হচ্ছে বিধবা। যে রোহিণী, তার খুবই কম বয়সে বিয়ে হয়েছিল, অর্থাৎ বাল্য বয়সে। সে স্বামী কি বোঝার পূর্বেই তার স্বামীর মৃত্যু হলো। সে তার বাবার বাড়িতে চলে আসলো, যেমন সে অপূর্ব সুন্দরী, যেমন সে যখন বিধবা, যেহেতু সে সাদা থান কাপড় পরিধান করে। সে পাশেই লক্ষ্য করছে যে পার্শ্ববর্তী বাড়ির হচ্ছে জমিদার বাড়ি, সেই জমিদার পত্নী, যার নাম হচ্ছে ভ্রমর, সে ভ্রমরের সাথে
নিজেকে যখন তুলনা করে যে ভ্রমর যেমন কি গুণে গুণবতী কিংবা এমন কি রূপে রূপবতী যে সে রাজরানী রাজসুখ ভোগ করছে, আর রোহিণী অপূর্ব সুন্দরী হয়েও সে থান কাপড় করছে। তো বঙ্কিম এই যে সমস্যাটাকে পাঠকের সামনে খুব সহৃদয়ভাবে উপস্থাপন করলেন। এই রোহিণীকে নিয়ে আসলেন বালবিধবা রোহিণী, যাবার বিষবৃক্ষ যে উপন্যাসে তিনি কুন্দনন্দিনীকে নিয়ে আসলেন পাঠকের সামনে। কিন্তু এই দুটি উপন্যাসেই যে আমরা লক্ষ্য করি যে রোহিণীর মৃত্যু হলো গোবিন্দলালের গুলি খেয়ে, আর কুন্দনন্দিনী বিষ পান করে যে আত্মহত্যা করল। তো বঙ্কিম এই যে রোহিণী বিধবা হয়েও সে আকৃষ্ট হলো ভ্রমরের স্বামী গোবিন্দলালের প্রতি, আর কুন্দনন্দিনী বিধবা সে আকৃষ্ট হলো নগেন্দ্রনাথের প্রতি, সূর্যমুখীর স্বামী। কিংবা উল্টো করে বলা যায় যে নগেন্দ্রনাথ কুন্দনন্দিনীর প্রতি যে আকৃষ্ট হল। যেমন তারা শাস্ত্রীয় মতে ধর্ম মতে তারা বিবাহ বন্ধনে যে আবদ্ধ হলো, কিন্তু কৃষ্ণকান্তের ওইদের যে রোহিণী গোবিন্দলাল তারা কিন্তু শাস্ত্রীয় মতে ধর্মসঙ্গতভাবে বিবাহ বন্ধনে যে আবদ্ধ হয়নি, কিন্তু তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করতে শুরু করলো, তাদের নিজের সমাজ সংসার ত্যাগ করে অনেক দূরে চলে গেল। যে আমি যেই কথাগুলো যেই জন্যই বললাম যে বঙ্কিম প্রথম এই যে একটি বড় সংকট, বিদ্যাসাগর মশাইয়ের এই বিধবা বিবাহ প্রবর্তন আইন 1856 সালে পাশ হওয়ার পরে যে সমাজের এই যে একটি এক পক্ষ বিবাহকে সমর্থন করলো, যার এক পক্ষ সমর্থন করলো না, বেশিরভাগ জনগোষ্ঠী কিন্তু বিধবাদের পুনর্বার বিবাহকে সমর্থন দেয়নি। সেই অবস্থায় বঙ্কিম এই একটি বড় সংকটকে পাঠকের সামনে তিনি তুলে ধরলেন। যে এই দুটি হচ্ছে বঙ্কিমের সামাজিক উপন্যাস, যদিও তার বঙ্কিম সম্পর্কে সমালোচনা করা যায় যে বঙ্কিম এই দুই বিধবাকে কিন্তু মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছেন। যে রোহিণী মারা গেল গোবিন্দলালের পিস্তলের গুলি খেয়ে, আর কুন্দনন্দিনী বিষ পান করে আত্মহত্যা করে। তো আমরা যদি ইতিবাচক দৃষ্টিতে সমালোচনা করি তাহলে দেখব যে বঙ্কিম যে সময়ে বসে যে উপন্যাসগুলো লিখছেন সেই সময়কার ভারতীয় যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ বাঙালি সমাজ ব্যবস্থা, কলকাতা কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, এবং সেই সময়ে বঙ্কিম আর কত দূর যেতে পারতেন। তিনি তো কুন্দনন্দিনীকে শাস্ত্রসম্মতভাবে দিয়ে দিয়েছেন। এবং তোমরা যখন পরবর্তীকালে আরও বাংলা সাহিত্যের যে উপন্যাসের বিকাশ লক্ষ্য করবে, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ এই যে ত্রিমুখী সংকট, তো বঙ্কিম এক হলো বিধবা সংকট, দুই হলো দাম্পত্য জীবনের যে সংকট, এই দুটি সংকটকেই কিন্তু পাশাপাশি পাঠকের সামনে তুলে ধরেছেন। এই যেমন যা পরবর্তীকালে রবীন্দ্রনাথের হাতে এসে ত্রিমুখী সংকট হিসাবে রূপায়িত হয়েছে। যেমন তোমরা যদি ঘরে বাইরে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে উপন্যাস পড়ো, চোখের বাইরে উপন্যাস পড়ো, কিংবা তারও পরবর্তীকালে শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস গৃহদাহ, সেখানেও তিনটি চরিত্র আছে, অচলা, মহিম এবং সুরেশ। অচলা হচ্ছে মহিমের স্ত্রী, কিন্তু সে অন্যজনের প্রতি কিছুটা আকৃষ্ট হয়ে পড়ল যে মহিমেরই বন্ধু, বেশ নাম করা ধনীর সন্তান ডাক্তার সুরেশ। তো যাকে এই যে সংকটগুলো, প্রথমত দাম্পত্য জীবনের যে সংকট, যার দ্বিতীয় হচ্ছে যে বিধবা সম্পর্কিত যে সংকট, এই সংকটগুলোকে কিন্তু প্রথমেই বঙ্কিম খুব দরদ দিয়ে পাঠকের সামনে তুলে ধরলেন। যেমন তারপরে হয়তো তিনি সমাধান সঠিক পথে টানতে পারেননি কিংবা টানেননি সেই সময়কার সমাজের কথা বিবেচনা করে। তো যাকে যে দুটি হলো বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস, আর বাকি যে উপন্যাসগুলো যা আছে তিনি সবগুলো যে উপন্যাস সেই রোমান্সের ব্যবহার করেছেন, যে কল্পনাধর্মী প্রবণতা, যেমন ইতিহাস থেকে কাহিনী নিয়েছেন, প্রেম, যুদ্ধ, বিবাহ, মিলন, জবিশ্বাস, অনেক কিছু আছে। যে তার যে বাকি উপন্যাসগুলো তোমরা নিশ্চয়ই যে একটি উপন্যাসের নাম শুনেছো, যেটির নাম হচ্ছে রাজসিংহ। যে রাজসিংহকে সাহিত্য তাত্ত্বিকদের কেউ বলেন যে রাজসিংহ হচ্ছে কিছুটাই ইতিহাস নির্ভর উপন্যাস। তো বঙ্কিমচন্দ্রের যদি অন্তত একটা ইতিহাস নির্ভর যে উপন্যাসের নাম করতে হয়, সেটিকে বলতে হবে রাজসিংহ। এবং শেষ দিকে এসে বঙ্কিমচন্দ্র তার যে উপন্যাস
লেখক জীবনের শেষ দিকে তিনি 3টি উপন্যাস রচনা করেছেন, সেগুলোকে বলা হয় ত্রয়ী উপন্যাস। সেই উপন্যাসগুলোর নাম হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী আর সীতারাম। এই 3টি উপন্যাসকে নিয়ে বঙ্কিমচন্দ্রের কিছুটা সমালোচনা রয়েছে, যে বঙ্কিমচন্দ্র যেখানে কোনো ধর্মমত কিংবা কোনো নির্দিষ্ট কোনো ধর্মমতের পক্ষে কথা বলতে চান কি না। যে 3টি উপন্যাস নিয়ে বঙ্কিমচন্দ্রকে বিভিন্ন সমালোচকরা কঠিন ভাষায় সমালোচনাও কেউ কেউ করেছেন, যেমন তাকে সাম্প্রদায়িক শব্দ দ্বারা কলুষিত করার চেষ্টাও কেউ কেউ করেছে। তো যেই প্রসঙ্গে যে একটি কথা বলেনি, যে বঙ্কিমচন্দ্র, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এই বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো আমাদের পাঠ্য ছিল, সবগুলো উপন্যাস। তো সেই বঙ্কিমচন্দ্র যিনি আমাদেরকে পড়াতেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন, যে তিনি কিছুদিন পূর্বেই পরলোক গমন করেছেন, তোমরা নাম শুনেছ, আনিসুজ্জামান স্যার। যে স্যারকেও যেদিন এক ছাত্র প্রশ্ন করলো যে স্যার বঙ্কিমচন্দ্র সাম্প্রদায়িক কি না, তো স্যার জবাব দিলেন যে বঙ্কিমচন্দ্র যিনি দুর্গেশনন্দিনীর ওসমান কিংবা আয়েশা কিংবা রাজসিংহের চরিত্রটি মনে পড়ছে না, কিংবা সীতারামের চাঁদশাহ ফকির, এই জাতীয় চরিত্রগুলো যিনি সৃষ্টি করতে পারেন, রাজসিংহের মোবারক, সীতারামের চাঁদশাহ ফকির, এই জাতীয় মুসলিম চরিত্রগুলো যিনি সৃষ্টি করতে পারেন, তোমরা যদি এই যে চরিত্রগুলোর কথা বললাম সেই উপন্যাসগুলো যদি না পড়ো তাহলে তো আর বঙ্কিমচন্দ্রকে বুঝতে পারবো না। আনিসুজ্জামান স্যার বলেছিলেন যে যিনি এই সম্ভ্রান্ত, যেমন গুণে মানে সমৃদ্ধ এই রকম মুসলিম চরিত্রগুলো যিনি তৈরি করতে পারেন, তাকে তো সাম্প্রদায়িক কোনো মতেই বলা যায় না। যা আমি প্রসঙ্গক্রমে যেই কথাটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, যে এই যে শেষের যে 3টি উপন্যাস, বিশেষ করে দেবী চৌধুরানী, আনন্দমঠ আর হচ্ছে সীতারাম। তো বঙ্কিম যেখানে হিন্দু ধর্মের একটি বিখ্যাত গ্রন্থ আছে, ধর্ম সম্পর্কিত গ্রন্থ, যে গ্রন্থটির নাম হচ্ছে গীতা, সেই গীতার একটি যোগ অর্থাৎ একটি অংশ হচ্ছে কর্মযোগ। সেই কর্মযোগকে কেন্দ্র করে, অর্থাৎ কর্মযোগ দ্বারা প্রভাবিত হয়ে যে তিনি এই 3টি উপন্যাস রচনা করলেন। তো সেই অর্থে তো বলাই যায় যে বঙ্কিম কোনো একটি নীতি কিংবা আদর্শকে তিনি প্রচার করার চেষ্টা করলেন, বিশেষ করে তার এই শেষ 3টি উপন্যাস, যে 3টি উপন্যাসকে বলা হয় ত্রয়ী উপন্যাস। আর তার পূর্ববর্তী যে তাহলে শেষ দিকের 3টি যে উপন্যাস হচ্ছে ত্রয়ী উপন্যাস, আনন্দমঠ, দেবী চৌধুরানী আর সীতারাম, আর তার সমাজ নির্ভর যে সামাজিক কাহিনীকে কেন্দ্র করে, পারিবারিক জীবন, সমাজের জীবনকে কেন্দ্র করে তার যে বিখ্যাত 2টি উপন্যাস, কৃষ্ণকান্ত লীলার বিষবৃক্ষ, যে তাহলে যে 5টি উপন্যাসকে বাদ দিলে বাকি যে উপন্যাসগুলো, অর্থাৎ বাকি আরও 9টি উপন্যাস, যে এই সবগুলোই হচ্ছে রোমান্স ধর্মীয় উপন্যাস। তার বিখ্যাত সেখানে দুর্গেশনন্দিনী আছে, কপালকুণ্ডলা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, এই যে সেই সমস্ত উপন্যাসে যে স্যার ওয়াল্টার স্কট, যার কথা পূর্বেই বললাম, ব্রিটিশ বিখ্যাত ঔপন্যাসিক, সেই ইংরেজি সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক, সেই স্যার ওয়াল্টার স্কট দ্বারা প্রভাবিত হয়ে বঙ্কিম রোমান্স ধর্মীয় উপন্যাসগুলো রচনা করলেন। যে আবারও মনে করিয়ে দিই যে বঙ্কিম যখন বাংলা সাহিত্য উপন্যাস রচনা করছেন, সেই সময় বাংলা সাহিত্যে উপন্যাস নামক কোনো বিষয় বাংলা সাহিত্যে ছিল না। ফলে বঙ্কিম বিদেশি সাহিত্যিকদের দ্বারা প্রভাবিত হয়েই কিন্তু তিনি বাংলা উপন্যাস রচনা করেছেন। তো বঙ্কিমচন্দ্র সম্পর্কে অনেক সমালোচনা অনেকেই করতে পারে, কিন্তু আমরা যদি ইতিবাচকভাবে সমালোচনা করি তাহলে লক্ষ্য করব যে বঙ্কিম বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক। বঙ্কিম যার যদি আমরা যখন বাংলা গদ্যের উৎস ক্রমবিকাশ করছিলাম, তখন কিন্তু বারবার বলেছি যে বঙ্কিম বাংলা গদ্যকে একটি সুনিপুণ কাঠামোতে নিয়ে আসতে পেরেছিলেন। যেমন তার পূর্বে বাংলা গদ্য সম্পর্কে যথেষ্ট
মতপার্থক্য ছিল, যে বিদ্যাসাগরীয় গদ্য টেকচাঁদি গদ্য, বিদ্যাসাগরীয় গদ্য বনাম আলালি গদ্য, কিংবা তারও পরবর্তী যুগের যে হুতুমি গদ্য, হুতুম পেঁচার নকশায় কালীপ্রসন্ন সিংহ যে গদ্য ব্যবহার করেছিল। তো বঙ্কিমচন্দ্র এই সমাধান, গদ্য কেন্দ্রিক যে ঝামেলাটা তৈরি হয়েছিল, সেই ঝামেলাকেও বঙ্কিম সমাধান করলেন খুব শক্ত হাতে, যেমন খুব সুন্দর। তেমনি তিনি বাংলা সাহিত্যের যে উপন্যাস, সেই যে উপন্যাসকেও তিনি সহস্তে রচনা করলেন। যেমন তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি যে বাংলা সাহিত্যে যে আরও বড় বড় উপন্যাসগুলো তৈরি হয়েছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায় প্রমুখ বিখ্যাত যে উপন্যাসিক বাংলা সাহিত্যে আসতে পেরেছেন। তো আমরা যেটি কথা বারবারই বলেছি, যে শিল্পী বঙ্কিম আর নীতিবাদী বঙ্কিম, এই শিল্পী বঙ্কিম বারবারই জয়ী হয়েছে। বঙ্কিম যখনই নীতির কথা বলতে চান, সেখানে তার শিল্পী সত্তা হাজির হয়ে যে নীতিবাদী বঙ্কিমকে বারবার পরাজিত করেছে। তোমরা নিশ্চয়ই তার বিখ্যাত কপালকুণ্ডল উপন্যাস পাঠ করেছ। সেখানে খেয়াল করেছ যে বঙ্কিম খুব কৌশলে পাঠকের সামনে চলে আসে এবং নিজেই কথা বলতে শুরু করে। এবং সেইখানে কপালকুণ্ডল যে উপন্যাসে বঙ্কিম কোনো ধর্মমত প্রচার নিয়ে কথা বলেননি, কিন্তু তার যে নীতি, ধর্ম, আদর্শ, সেই সম্পর্কিত কিছু কথা তিনি প্রায়শই বলে ফেলেছেন। কেমনে বলে ফেলেছেন? উপন্যাসে তো চরিত্র থাকে, সেখানে তো লেখক সরাসরি কথা বলতে পারেন না, কিন্তু বঙ্কিম অত্যন্ত কৌশলে পাঠকের সামনে হাজির হয়ে গেছেন। একটা তার বিখ্যাত মন্তব্য, যে কপালকুণ্ডলার সাথে যখন নবকুমার যখন কাঠ, অর্থাৎ রন্ধন কার্যে ব্যবহার করার জন্য কাঠ আহরণ করতে জঙ্গলে গেল, বনে গেল, তখন সে যে নৌকা থেকে নেমেছিল, তার সাথী যারা ছিল সেই সময় তাকে বনে রেখে সবাই চলে গেল নৌকা নিয়ে। এবং তারপরে বঙ্কিমচন্দ্র বলছেন যে এই যে ঘটনাটা ঘটল, নবকুমার গিয়েছিল যে নৌকায় রান্না করার মতো কোনো কাঠ নাই, সেই কাঠ সংগ্রহ করার জন্য সে একা কোঠার হস্তে বনে গেছে শুকনো কাঠ সংগ্রহ করার জন্য। সেই সময় জোয়ার আসলো, যেমন তার সাথীরা নবকুমারকে এই বনে রেখেই চলে গেল। তো বঙ্কিম সেই সময় পাঠকদের উদ্দেশ্যে বললেন, যেই কথা ভেবে যেটা কোনো মতেই করা যাবে না, যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। যে সমাজের প্রত্যেকটা মানুষও যদি খারাপ হয়ে যায়, তারপরেও আমি খারাপ হতে পারি না, এই যে নীতিবাদ, এই যে সমাজের জন্য বঙ্কিম কি চমৎকার সত্য কথা বলে গেলেন, যে তুমি অধম, যে তুমি খারাপ হয়ে যেতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন। অর্থাৎ নিজে আমি সবসময় ভালো থাকবো, সমস্ত মানুষ খারাপ হয়ে গেল আমার কিচ্ছু যায় আসে না। এই যে নীতিবাদী কথাগুলো বঙ্কিম যখনই সুযোগ পেয়েছেন পাঠকের সামনে সমাজকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, তিনি যেই জাতীয় অনেক কথা পাঠকের সামনে উপস্থাপন করেন। তো যাকে বঙ্কিম নীতির কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন, আদর্শের কথা বলেছেন, কিন্তু এই সবগুলোকে বাদ দিয়ে বঙ্কিমের যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তা বারবার জয়ী হয়েছে। এই হচ্ছেন বাংলা সাহিত্যের বঙ্কিম, যেমন যিনি সহস্তে বাংলা উপন্যাসকে তৈরি করেছেন। যেমন বাংলা উপন্যাস, বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস বঙ্কিমের হাতেই তৈরি হয়েছে। যেমন বাংলা সাহিত্য বেশ উন্নত শিখরে আরোহণ করেছেও এই বঙ্কিমচন্দ্রের হাতে। আজকে আমরা যেখানে শেষ করছি, যে আগামী ক্লাসে যে আমরা বাংলা উপন্যাসের ক্রমবিকাশে রবীন্দ্রনাথ, শরৎ এবং পরবর্তী কিছু কিছু উপন্যাসিক নিয়ে যে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশা রাখছি।